সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহৎ হলে জুনে, বললেন প্রধান উপদেষ্টা। নারী শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় বিএনপির 84টি সেল গঠন। সারা দেশে 5 বছরের কম বয়সী শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার। মাগুরায় হিটু শেখের বাড়িঘর আগুন দেওয়ার পর ভেঙে দিল জনতা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল উদযাপিত। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়, বললেন জাতিসংঘ মহাসচিব। আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার সংখ্যায় নেইমার সহ 10 তারকা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস একথা বলেন। বাংলাদেশের সংস্কার এজেন্ডার প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি আশা প্রকাশ করেন, সংস্কারগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে। প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রতি ইতোমধ্যেই প্রায় 10টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে বৃহত্তর পরিসরে সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় তথ্য সংগ্রহ এবং নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সেবা দিতে দেশব্যাপী 84টি সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেগুলো কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে আছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে। এই অবস্থায় দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইন ও স্বাস্থ্য সহায়তা দিতে 84টি সেল গঠন করেছে বিএনপি। বিএনপির সাংগঠনিক ভিত্তি অনুযায়ী আইনজীবী ও চিকিৎসকদের সমন্বয়ে এসব সেল তাদের কার্যক্রম পরিচালনা করবে। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী প্রায় 2,26,00,000 শিশুকে 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। আগামীকাল শনিবার 15 মার্চ এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এ তথ্য জানায়। যাদের ঘরে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশু আছে, সেই সব মা-বাবা এবং অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। এই উৎসবটি দোলযাত্রা নামেও পরিচিত। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে আজ সারা দেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়। সারা দেশের মতো যশোরেও হয়েছে অনুষ্ঠান। উৎসবে অংশ নিতে সকাল থেকেই ভিড় জমতে দেখা যায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে। বিদ্যার্থী সংসদের আয়োজনে হয়েছে বিশেষ অনুষ্ঠান। সব অন্ধকার ঘুচে জীবনে যেন রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে, সেই লক্ষ্যেই রং খেলায় মেতে ওঠেন অনেকে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মাগুরায় নির্যাতনে মারা যাওয়া 8 বছরের শিশুটিকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আগের দিন বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও সেটি নেভাতে পারেনি। তারা অগ্নি নির্বাপন কর্মীরা গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধ জনতা আটকে দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। শুক্রবার সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় হিটু শেখের পোড়া বাড়িতে কেউ দেয়াল ভেঙেছেন তো কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। বেলা 11টার দিকে হিটু শেখের বাড়ির আঙিনায় থাকা আম গাছ সহ বিভিন্ন ফলদ প্রায় 12টি গাছ কেটে ফেলে স্থানীয়রা, নিয়ে যায় লুট করে। মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী জানিয়েছেন, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
যশোরে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ এবং যশোর জেলা বৈষম্য বিরোধী সংগঠনের অস্থিতিশীলতা পরিস্থিতি মোকাবেলার দাবিতে শুক্রবার জুমার নামাজের পর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর প্রেস ক্লাবের সামনে 6টি ছাত্র সংগঠনের আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আন্তর্জাতিক সংবাদ। বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এজন্য তিনি মিয়ানমারের শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। শুক্রবার কক্সবাজারে উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে বাংলাদেশে। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকেই সাম্প্রতিক সময়ে এসেছেন। 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন বিশ্বের সহায়তা প্রয়োজন। তারা বাড়ি ফিরতে চায়। মিয়ানমার তাদের মাতৃভূমি। নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সংকটের প্রধান সমাধান। আন্তোনিও গুতেরেস বলেন, মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি 2টি স্পট বার্তা পেয়েছি। প্রথম, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়, এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। আর দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরো ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এবার একটি বিশেষ সংবাদ। এবার নিজেকে উপদেষ্টা না বানালে ঈদের নামাজই পড়বেন না বলে ঘোষণা দিলেন সিরাজউদ্দৌলা চৌধুরী নামে রংপুরের এক ব্যক্তি। তাও আবার সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। আজ সকাল 11টায় পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সিরাজউদ্দৌলা চৌধুরী বলেন, রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি। উত্তরাঞ্চল থেকে বর্তমানে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর রাজশাহী বিভাগের 16 জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই। লিখিত বক্তব্যে তিনি দেশ গঠনে ভূমিকা রাখায় ডক্টর ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম মানবতায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নোবেল পুরস্কার দেওয়ারও আহ্বান জানান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। 4 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে ব্রাজিল। চলতি মাসে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা। একটি কলম্বিয়ার বিপক্ষে, অপরটি চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তবে এসব ম্যাচের আগে বড় এক দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল শিবির। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে রয়েছেন নেইমার সহ 10 জন ব্রাজিলিয়ান ফুটবলার। 21 মার্চ গারিনজা স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে যদি উল্লেখিত কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড দেখেন, তাহলে 26 মার্চ আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে খেলা হবে না তাদের। কারণ কনমেবলের নিয়ম অনুযায়ী 2টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে খেলতে নিষেধাজ্ঞা পেতে হয়। নিষেধাজ্ঞার সংখ্যায় থাকা খেলোয়াড়দের তালিকায় আছেন নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, এডারসন, গ্যাব্রিয়েল ম্যাগালায়েস, ব্রুনো গুইমারেস, আন্দ্রে দানিলো ও ম্যাথিউস কুনহা। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে তারা। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, এরপর উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া। নেইমারদের লক্ষ্য থাকবে নিষেধাজ্ঞার সংখ্যা এড়িয়ে পূর্ণ শক্তির দল নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা এবং নিজেদের অবস্থান মজবুত করা। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।